অন্ধকারকে আমরা সবাই ভয় পাই। ছোটবেলা থেকেই শেখানো হয় আলো মানেই নিরাপত্তা, অন্ধকার মানেই বিপদ। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই অন্ধকারই হয়ে ওঠে কারো জীবনের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, যদি আলো ফিরে পাওয়াটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় দুঃস্বপ্নের শুরু। আজকের গল্পটা এমনই একটা মেয়েকে নিয়ে, যে ১৮টা বছর পর চোখে আলো ফিরে পেয়েছিল। আর তারপরেই বুঝতে পেরেছিল কিছু জিনিস, কিছু দৃশ্য হয়তো না দেখাই ছিল ঢের ভালো। তো চলুন ডুবে যাই এইরকম অন্ধকার আলোর সীমানায় দাঁড়ানো এক মেয়ের গল্পে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক বাটনে চাপ দিয়ে রাখুন, আর কমেন্টে জানান আপনি কি সত্যিই বিশ্বাস করেন মৃতরা মাঝে মাঝে আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। তাহলে শুরু করা যাক গল্পটা। গল্পের কেন্দ্রে আছে মন। বয়স মাত্র ২০। মাত্র ২ বছর বয়সে কোনো এক অজানা কারণে তার চোখের আলো নিভে গিয়েছিল। সেই থেকে গত ১৮টা বছর সে কাটিয়েছে এক অন্তহীন, নিস্তব্ধ অন্ধকারের ভেতর, যেখানে দিনরাতের কোনো পার্থক্য নেই, রঙের কোনো অস্তিত্ব নেই, শুধু শব্দ আর স্পর্শ দিয়ে গড়া একটা পৃথিবী। কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি তাকে বারবার টেনে নিয়ে যেত আলোর দিকে। মুনও চেয়েছিল একবার হলেও সাধারণ মানুষের মতো এই পৃথিবীটাকে চোখ ভরে দেখতে। হাসপাতালের সাদা ঠান্ডা দেয়ালগুলোর ভেতর যেন এক অদ্ভুত বিষণ্ণতা লুকিয়ে থাকে। মুনের কর্নিয়া ট্রান্সপ্লান্টের দিনটাও ছিল অনেকটা সেই রকমই। অ্যানাস্থেসিয়ার ওষুধের প্রভাবে যখন তার চেতনা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল, তখন সে বুঝতেও পারেনি যে এই ঘুম ভাঙার পর সে আর আগের মুন থাকবে না। অপারেশন সফল হলো, কিন্তু আসল পরীক্ষাটা এখনো বাকি। চোখের ব্যান্ডেজ খোলার দিনটাই ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত। ডাক্তারের হাত যখন ধীরে ধীরে মুনের চোখের উপর থেকে সাদা গজ আর ব্যান্ডেজ সরিয়ে নিচ্ছিল, তখন তার ভেতর চলছিল এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব। ১৮ বছরের অভ্যস্ত সেই অন্ধকার কি সত্যিই মুছে যাবে চিরতরে? চোখের পাতা আলতো করে খুলল মন। প্রথম অনুভূতিটাই ছিল এক তীব্র অসহ্য যন্ত্রণা, যেন হাজারটা সূচ একসাথে বিচ্ছে চোখের মণিতে। আলো তার কাছে এক অপরিচিত শত্রুর মতো মনে হলো। সামনে দাঁড়ানো ডাক্তার, নার্স, সবকিছুই ঝাপসা, অস্পষ্ট রঙের এক এলোমেলো মিশ্রণ। ডাক্তার আশ্বস্ত করে বললেন, এটা স্বাভাবিক, চোখ ধীরে ধীরে এই নতুন আলোর সাথে মানিয়ে নেবে। কিন্তু অপারেশনের পর প্রথম কয়েকটা দিন হাসপাতালের কেবিনে মুনের একাকিত্ব যেন আরো তীব্র হয়ে উঠল। তার মনে হচ্ছিল সে যেন দুই জগতের মাঝখানে আটকে গেছে, না পারছে পুরানো অন্ধকারে ফিরে যেতে, না পারছে এই নতুন আলোকে পুরোপুরি গ্রহণ করতে। ঠিক এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মাঝেই মুনের পরিচয় হয় ইং নামের একটা ছোট্ট মেয়ের সাথে। হাসপাতালের সেই দম বন্ধ করা পরিবেশে ইংই ছিল মুনের একমাত্র স্বস্তির জায়গা। ইংয়ের শরীরে বাসা বেঁধেছিল এক মরণ ব্যাধি, ব্রেন টিউমার। কেমোথেরাপির কারণে মাথার সেই ঢালু চুলের বদলে সে যেন মৃত্যুর পদধ্বনি নিয়েই ঘুরে বেড়াতো হাসপাতালের করিডোরে। কিন্তু এত যন্ত্রণার মাঝেও ইংয়ের মুখে সবসময় লেগে থাকতো এক অদ্ভুত নিষ্পাপ হাসি। তার একটা ছোট্ট ক্যামেরা ছিল, তা দিয়ে সে মুনের ছবি তুলত, তার সাথে গল্প করত, তাকে ঘন্টার পর ঘন্টা সঙ্গ দিত। মুনের এই নতুন পাওয়া ঝাপসা আর বিভীষিকাময় দৃষ্টির পৃথিবীতে ইংই ছিল একমাত্র নির্ভেজাল আনন্দের উৎস। মুন তার অস্পষ্ট দৃষ্টি দিয়ে বারবার ইংয়ের সেই হাসি মুখটা দেখার চেষ্টা করত। মনে হতো এই পৃথিবীতে অন্তত একজন আছে যে তাকে রোগী হিসাবে নয়, একজন বন্ধু হিসাবে দেখছে। কিছুদিনের মধ্যেই ইংয়ের একটা বড় অপারেশন হতে চলেছে বলে জানা যায়। মুনকে সাহস জুগিয়ে ইং বলে অপারেশনের পর তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে যাবে, শুধু ততদিন যেন সে অপেক্ষা করে। এই কথায় ভীষণ খুশি হয়ে ইং তার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে রাখে, নিজেদের এই বন্ধুত্বের স্মৃতি হিসাবে। কত বছর পর পৃথিবীকে নতুন রূপে দেখতে পেয়ে মন প্রায় অবাক হয়ে থাকে। কিন্তু বাড়ি ফেরার পথে তার চোখে পড়ল এমন কিছু মানুষের দিকে যাদের শরীরগুলো যেন একটু অন্যরকম। তাদের হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, চেহারা ফ্যাকাশে, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সাধারণ মানুষ তাদের পাশ দিয়ে হেঁটে গেলেও এমনভাবে আচরণ করছিল যেন তারা সেখানেই নেই। বাড়ি পৌঁছানোর আগে মন দেখা করলো তার সাইকোথেরাপিস্ট ডক্টর লোর সাথে।
আসলে দীর্ঘদিন দৃষ্টি না থাকায় মনের ভিজুয়াল ভোকাবুলারির ক্ষমতা খুবই সীমিত। দৃষ্টি ফিরে পাওয়ার পরেও অভ্যাসগত কারণে সে না ছুঁয়ে কোনো জিনিসকে শনাক্ত করতে পারছিল না। এছাড়া সরাসরি সূর্যের আলোতেও তার অসুবিধা হচ্ছিল। ডক্টর লো তাকে পরবর্তী সেশনের একটা তারিখ দেন। অবশেষে নানির কাছে পৌঁছায় মন। অনেক গল্প, অনেক ভালোবাসার মধ্যে সন্ধ্যাটা কেটে যায়। নানি তাকে দেখান তার ছোটবেলার ভিডিও। বাবা ডিভোর্স নেওয়ার আগে যেগুলো স্মৃতি হিসাবে রেখে গিয়েছিলেন। যাতে দৃষ্টি ফিরে পাওয়ার পর মন নতুন করে সেই স্মৃতিগুলো রোমন্থন করতে পারে। এরপর নানি কাজে ব্যস্ত হয়ে পড়লে হঠাৎ বাইরে কাউকে আসতে দেখে মন দরজা খুলে দেখে একটা বাচ্চা ছেলে তার রিপোর্ট কার্ড খুঁজছে। নানি জিজ্ঞেস করেন, কে এসেছে রে? কিন্তু ততক্ষণে বাসার রুমের দরজা খুলে ছেলেটার বাবা বেরিয়ে আসতেই বাচ্চাটাকে আর দেখা যায় না। বিকেলে মুন চলে যায় তার ভীষণ প্রিয় ভায়োলিন ক্লাসে। দৃষ্টি ফিরে পাওয়ায় সবাই তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানায়। কিন্তু প্র্যাকটিসের পর টিচার জানান আগামীকাল ক্রিসমাস চ্যারিটি কনসার্টে তাদের টিম পারফর্ম করার সুযোগ পেয়েছে। কিন্তু যেহেতু এই সংগঠনটা শুধুমাত্র দৃষ্টিহীনদের জন্য, তাই এখন দৃষ্টি ফিরে পাওয়া মুনকে প্রোগ্রামে পারফর্ম করতে দেওয়া হবে না। এই কথা শুনে মুন খুব দুঃখ পায়। সেই রাতে খুব অস্পষ্ট আর বিক্ষিপ্ত এক স্বপ্ন দেখে ঘুম ভাঙে মুনের। স্বপ্নে সে এমন একটা জায়গা দেখতে পায় যেটা সে আগে কখনো দেখেনি। এক ঝটকায় ঘুম ভাঙার পর দেখে ঘরের ভেতরে সবকিছু নিমেষের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেন এটা অন্য কারো ঘর। সকালে হাসপাতালে বেরোনোর সময় মুন আবারও দেখতে পেল সেই ছেলেটাকে। সে আজও তার রিপোর্ট কার্ড খুঁজছিল। তাকে কথা বলতে শুনে নানি অবাক হয়ে যান, কারণ তার সামনে তো কেউ নেই। হাসপাতালে ইংয়ের সাথে দেখা করতে গিয়ে মুনের মন বিষণ্ণতায় ভরে গেল। বেচারা ইংয়ের হাতে খুব বেশি দিন সময় নেই বলেই মনে হয়। অন্যদিকে জানা যায় সেই ছেলেটা যে রিপোর্ট কার্ড খুঁজতে আসতো, সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। স্থানীয় প্যাস্টার তাদের বলেন নিজেকে শেষ করে দেওয়া একটা বড় পাপ। এরকম মানুষের আত্মা কখনো শান্তি পায় না, বরং তারা মৃত্যুর সেই মুহূর্তেই প্রতিদিন লুপের মতো আটকে থাকে। তাই বাড়ির সবার উচিত তার সেই অপরাধ ক্ষমা করে দেওয়া। আজ আবারও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙল মুনের। থরথর করে বিছানায় উঠে বসলে আজও মনে হয় সে যেন নিজের নয়, বরং অন্য কারো ঘরে আছে। ক্ষণিকের মধ্যেই পাল্টে যাচ্ছে ঘরের দৃশ্য। সিলিং ফ্যান থেকে ঝুলছে একটা ছেঁড়া কাপড়, টেবিলের উপর রাখা একটা ফটো ফ্রেম, কিন্তু সেটা স্পর্শ করতে গেলেই যেন হাওয়ায় মিলিয়ে যায়। এই ঘটনাগুলো তার মন চঞ্চল করে তুলছিল। তাই মন ঘোরাতে সকাল হলেই মন চলে যায় কালিওগ্রাফি শিখতে। কিন্তু প্র্যাকটিস করার সময় হঠাৎ দেওয়ালের এক কোণে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই মহিলা ক্রমাগত বলছিল, তুমি আমার সিটে কি করছো? মুন প্রথমে কিছু না বুঝতে পারলে হঠাৎ মহিলাটির আত্মা একদম কাছে চলে আসে। ভয়ে মুন কালির পাত্র উল্টে দেয়। এই ঘটনাগুলো কি আদৌ নর্মাল, নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা রহস্য? তাই ডক্টর লোর সাথে দেখা করতে হাসপাতালে গিয়ে জানতে পারে সে বাইরে কোথাও গেছে। সময় কাটাতে মুন চলে যায় একটা রেস্তোরাঁয়। খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করার সময় অস্পষ্টভাবে দেখতে পায় এক মহিলা আর তার কোলে থাকা বাচ্চাকে। কিছুক্ষণ থাকার পর মহিলাটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। মুন রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। ওয়েটারকে জিজ্ঞেস করলে জানতে পারে এই আশেপাশে সমস্ত রেস্তোরাঁ প্রায়ই মালিকানা বদলে গেছে, শুধু এইটা বাদে, কারণ এর মালিক বিশ্বাস করেন তার মৃত স্ত্রী তার বাচ্চাকে নিয়ে এখনও এই রেস্তোরাঁয় ঘুরতে আসে, যদিও তিনি নিজে কখনো তাকে স্বচক্ষে দেখতে পাননি। এই কথা শুনে না খেয়েই বেরিয়ে পড়ে মন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে তার শরীর ভেদ করে চলে যায়। এই আকস্মিক ঘটনায় অবাক হয়ে মন খেয়াল করে কিছুটা দূরেই ভিড় জমেছে। সামনে গিয়ে দেখে একটা অ্যাক্সিডেন্ট। সে রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যায়। সেখানে পড়ে আছে ঠিক সেই বাচ্চাটাই, যাকে একটু আগেই তার সামনে দিয়ে ছুটে যেতে দেখেছিল। শুধু তাই নয়, ভিড়ের মধ্যে থাকা বাচ্চাটার আত্মা সেই কালো অবয়বের হাত ধরে এগিয়ে যাচ্ছে। মুন এই দৃশ্য দেখে ভয়ে পালাতে গেলে ডক্টর লো ভাগ্যক্রমে ঘটনাস্থলে এসে পড়েন, তাকে সামলে নেন। এরপর মুনের সাথে কি ঘটছে সবটা খুলে বলে সে। মুনের মনে পড়ে যায় ছোটবেলায় নানি বলতেন সে এমন কিছু ক্ষমতা নিয়ে জন্মেছে যা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে। তখন শুনে অবাস্তব লাগলেও এখন মনে হয় সবটাই সত্যি। কিন্তু ডক্টর লোর কিছুতেই বিশ্বাস হয় না। উল্টে বলে আগামীকাল তার কাছে একটা সাইকিয়াট্রিক বন্ধু বিদেশ থেকে ফিরছে।
চাইলে তারা তার সাথে কনসাল্ট করতে পারে। এই কথা শুনে রেগে উঠে যায় মন, কারণ সে তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করছে না। সন্ধ্যায় বাড়ি ফিরে লিফটে ওঠার সময় বিল্ডিংয়ের করিডোরটা ছিল অদ্ভুত রকম শান্ত ও নিস্তব্ধ। মন একাই ধীর পায়ে লিফটের ভেতরে ঢুকতে যাবে, তখনই দেখে একজন বয়স্ক লোক লিফটের ভেতরের দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে না। ভয়ে ২ পা পিছিয়ে এলে অন্য দুজন লোক ছুটে এসে লিফটে দিব্যি উঠে পড়ে। বোঝা যায় শুধুমাত্র মুনই তাকে দেখতে পাচ্ছে। ওরা দুজন চলে গেলে পরের লিফটে ঢোকার আগে সবটা চেক করে নেয় মুন। না, এখানে কেউ নেই। লিফটের দরজা তখন বন্ধ হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে চারপাশের তাপমাত্রা যেন এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যায়। সে স্পষ্ট অনুভব করে এই ছোট বদ্ধ জায়গাটায় সে একা নেই। লিফটের এক কোণে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেই বয়স্ক মানুষটা। কিন্তু লিফটে ওঠার সময় তো সে একাই ছিল। তাহলে সে এলো কোথা থেকে? ধীরে ধীরে সে একদম গায়ের কাছে সরে আসতে থাকে। মনের শ্বাস বন্ধ হয়ে আসছে, কারণ লোকটার চোখ দুটোয় কোনো আবেগ নেই, আছে শুধু এক গভীর অন্তহীন শূন্যতা। লিফটের দরজা খুলতেই মন পাগলের মতো ছুটে বেরিয়ে আসে। বুকের ভেতরটা ধড়ফড় করছে, সারা শরীর ঘামে ভিজে গেছে। তার মনে হতে লাগলো সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এই নতুন দৃষ্টি, এটা কি আশীর্বাদ নাকি এক অভিশাপ? সে কি সত্যিই মৃতদের দেখতে পাচ্ছে? তীব্র মানসিক যন্ত্রণায় সে কেঁদে ফেলে। আর মনে হতে লাগলো পুরানো অন্ধকার জগৎটাই ছিল ঢের শান্তির। এই ঘটনার পর এক প্রকার বাধ্য হয়ে ডক্টর লো মুনের আই সার্জনের সাথে দেখা করে। সবটা জানিয়ে বলেন মুনকে যার কর্নিয়া দেয়া হয়েছে তার ডিটেলস দরকার। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ডোনারের ডিটেলস দেয়া প্রোটোকলের বিরুদ্ধে। ঠিক তখনই মুনের বাড়ি থেকে ফোন করে নানি জানান মুন রীতিমতো পাগলামি শুরু করেছে। মুনের কষ্ট প্রতিফলিত হচ্ছে তার ভায়োলিনের সুরে। লো তাকে নিয়ে বেরিয়ে যেতে নানি প্রিস্টকে ডেকে ঘরে শুদ্ধিকরণ আচার করাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কতটুকুই বা লাভ হয়? মানসিক যন্ত্রণার কারণে ভায়োলিন বাজানোর সময় অচৈতন্য হয়ে পড়ে মুন। তাকে আবার হাসপাতালে ভর্তি করা হলে মধ্যরাতে ইং তার সাথে দেখা করতে আসে। জানায় তাকে ছুটি দেয়া হচ্ছে। সে আগের মতো আবার স্কুলে যেতে পারবে। এই খবরে ভীষণ খুশি হয় মন। ইংকে নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, মজা করবে, এমনটাই ভাবছিল সে। কিন্তু এই আনন্দ মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়, কারণ ইংয়ের পেছনে দাঁড়িয়ে আছে সেই কালো মূর্তিমান অবয়ব। অর্থাৎ ওটিতে চলতে থাকা অপারেশনে ইংয়ের সময় শেষ হয়ে আসছে। ইং ফিরে তাকায় মুনের দিকে। তার মুখে এক অদ্ভুত স্বর্গীয় হাসি। মুনকে শেষ বিদায় জানিয়ে ধীরে ধীরে করিডোরের আলো আঁধারির মাঝে চিরকালের মতো সে মিলিয়ে যায়। ইংয়ের এই চলে যাওয়া মুনের ভেতরে এক গভীর ক্ষত সৃষ্টি করে, যা তাকে সম্পূর্ণ একা করে দেয় এই অভিশপ্ত পৃথিবীতে। কয়দিন পর লো মুনকে ইংয়ের তোলা একটা ছবি দেন, যেটা তার জন্য নিজে তৈরি করেছিল। কিন্তু খাম থেকে বের করে ছবিটা দেখে মুন অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, আচ্ছা এইটা কে? ইং হয়তো ভুল করে অন্য কারো ছবি লাগিয়ে ফেলেছে। লো তার কথা শুনে বলে, কি ব্যাপার মুন, তুমি নিজেকে চিনতে পারছো না? মুন কিছুক্ষণ স্থবির হয়ে কাছে নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ ভয়ে চিৎকার করে ওঠে, কারণ সে নিজের জায়গায় অন্য একটা মেয়েকে দেখতে পাচ্ছে, যাকে সে এর আগে কখনোই দেখেনি। আজকের এই ঘটনার পর বাকিরা বুঝে যায় যা কিছু ঘটছে সেগুলো একদমই স্বাভাবিক নয়। নানি পৃষ্ঠের কাছ থেকে জানতে পারেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তের অনুভূতিটাই মানুষের পরকালের সঙ্গী হয়ে যায়। তাই যারা আকস্মিকভাবে বা হঠাৎ মারা যায় তাদের আত্মাই পৃথিবীতে এমনভাবে রয়ে যায় যেন তারা আজও জীবিত। কিন্তু যারা স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেয়, মূলত তাদের জীবনের কিছু অমীমাংসিত সমস্যা বা গভীর ক্ষতের কারণে যতক্ষণ না সেই সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ সেই আত্মাদের কোনোভাবেই শান্ত করা সম্ভব নয়। তাকে সাহায্য করার একমাত্র উপায় অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করা। অর্থাৎ এই দুঃস্বপ্ন থেকে বাঁচতে হলে মনকে খুঁজে বের করতে হবে এই চোখের আসল মালিক কে ছিল। ডক্টর লো ডোনারের ডিটেলস জোগাড় করেন। জানা যায় কর্নিয়ার মালিক ওয়াইলিন নামের এক মেয়ে। এরপর মুন আর ডক্টর লো পাড়ি দেন থাইল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে। শহরের কোলাহল থেকে বহুদূরে অবস্থিত এই গ্রামেই লুকিয়ে আছে লিনের সেই অন্ধকার অতীত।
গ্রামে প্রবেশ করতেই নাকে আসলো পোড়া কাঠ আর দগ্ধ মাংসের গন্ধ। গ্রামের রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে মানুষ। চারদিকে বিশৃঙ্খলা। কাউকে ঠিকানা জিজ্ঞেস করে তারা পৌঁছায় ছায়ামরা হাসপাতালে। সেখানে ডক্টরের সাথে দেখা করতে চান তারা, কারণ তার কাছ থেকেই লিনের বাকি তথ্য পাওয়া যাবে। এসবের মাঝে হাসপাতালের করিডোর, কেবিন সহ সবকিছু দেখে মুনের মনে হয় জায়গাটা যেন তার খুবই চেনা। প্রতি রাতে স্বপ্নের মধ্যে এই হাসপাতালই দেখতে পেত সে। সদ্য ওটি থেকে আনা একটা পোড়া দেহ তার সন্দেহ আরো প্রবল করে, কারণ গ্রামে ঢোকার সময় সে এই লোকটাকেই দেখতে পেয়েছিল। ইতিমধ্যে ডক্টর এ সেখানে এলে লো তাকে সবটা জানিয়ে বলে তারা লিনের বাড়ির লোকের সাথে দেখা করতে চায়, কিন্তু ডক্টর এ প্রোটোকল ভেঙে কোনো সাহায্য করতে রাজি হন না। তখন মুন বলে কর্নিয়া ট্রান্সপ্লান্টের পর থেকে সে এমন কিছু দেখতে পাচ্ছে যেগুলো লিন নিজে দেখতে পেত। এটা শুনতেই চমকে যান ডক্টর এ। দ্বিতীয় কোনো প্রশ্ন না করেই তিনি তাদের নিয়ে রওনা দেন লিনের বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে শোনান লিনের নির্মম কাহিনী। থাইল্যান্ডের এই শান্ত নিভৃত গ্রামটিতেই লিনের জন্ম হয়েছিল ঠিকই, কিন্তু তার পৃথিবী আর বাকি ৫টা সাধারণ শিশুর মতো ছিল না। ছোটবেলা থেকেই তার চোখ দুটো ছিল অভিশপ্ত। যে বয়সে বাচ্চারা আকাশের রং, প্রজাপতি আর জীবনের উচ্ছ্বাস দেখতে শেখে, সেই বয়সে লিনের চোখের সামনে ফুটে উঠত অন্ধকার মৃত্যুর পদধ্বনি। সে আসন্ন মৃত্যুকে দেখতে বা উপলব্ধি করতে পারত। প্রথম যখন সে মৃত্যুর এই কালো মুখবিহীন অবয়বগুলোকে দেখতে শুরু করে, তখন সে নিতান্তই এক অবুঝ শিশু। বুঝতে পারত না ওই ছায়া মূর্তিগুলো আসলে কি। মাঝে মধ্যেই সে অন্যের বাড়ির সামনে গিয়ে কাঁদত, আর তারপর সেই বাড়ির কেউ না কেউ মারা যেত। তাই গ্রামের লোকজন তাকে ডাইনি বলে ডাকতে শুরু করে। মানুষের মন বড়ই অদ্ভুত। যে সত্য তারা বুঝতে পারে না তাকে ভয় পায়, আর যাকেই ভয় পায় তাকেই ধ্বংস করতে চায়। গ্রামের মানুষ কখনো বুঝতে পারেনি দিনের চোখ আসলে আসন্ন মৃত্যুর সতর্কবার্তাই দিচ্ছিল। তারা বিশ্বাস করতে শুরু করে এই ছোট্ট মেয়েটার দৃষ্টিতেই রয়েছে মৃত্যুর অভিশাপ। সে যার দিকে আঙুল তোলে সেই মারা যায়। কথার মধ্য দিয়েই তারা পৌঁছায় লিনের বাড়িতে। নিজেদের লিনের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে তার মায়ের সাথে দেখা করে বাকিটা শোনে তারা। একদিন লিন সারা গ্রামে দৌড়ে বেড়াতে শুরু করে। বহুবার সতর্ক করার চেষ্টা করেছিল যে তারা মারা যেতে চলেছে, কিন্তু কেউ তার কথায় কান দেয়নি। আর ঠিক মধ্যরাতে গোটা গ্রামে ভয়াবহ আগুন লাগে। শেষ হয়ে যায় সবকিছু। এই অগ্নিকাণ্ডের পর লিন সম্পূর্ণ একা হয়ে পড়ে। কেউ তাকে সরাসরি দায়ী না করলেও নিজের বিবেকের কাঠগড়ায় সে নিজেই হয়ে ওঠে সবথেকে বড় অপরাধী। মনে হয় একটাই কথা, সে এই মানুষগুলোর প্রাণ বাঁচাতে পারেনি। তাই পরের দিন নিজের ঘরেই নিজেকে শেষ করে দেয় লিন। এই দুঃখজনক ঘটনা শোনার পর মুন সিদ্ধান্ত নেয় সে রাতে লিনের ঘরেই শোবে। মুন বুঝতে পারে এটাই সেই ঘর যেটা সে প্রতি রাতে স্বপ্নে দেখে এসেছে। হয়তো লিন এগুলোর মাধ্যমে তাকে কিছু জানাতে চায়। মধ্যরাতে কিছুক্ষণ একা থাকার পর আচমকা টেবিলটা নিজে থেকে নড়ে ওঠে, আর সে কিছু ভীষণ দেখতে পায়। মুন বুঝতে পারে লিনের শেষ মুহূর্তের অপরাধবোধ তাকে মৃত্যুর পরেও মুক্তি দেয়নি। তাই সে প্রতি রাতে ফিরে আসে মৃত্যুর সেই সন্ধিক্ষণে। আর এর সাথেই পুনরাবৃত্তি হয় লিনের নিজেকে শেষ করার ঘটনা। মুন এতক্ষণে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে লিনের মাকে অনুরোধ করে তাকে লিনের রুমে আসার জন্য, কারণ ঘড়ির কাঁটা ৩টে ছুঁতেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু তিনি রাজি হন না। তার মনের মধ্যে রয়েছে তীব্র অভিমান, কারণ এই পৃথিবীতে তার একমাত্র আশ্রয় ছিল লিন, যাকে তিনি ছোট থেকে আগলে রেখেছিলেন। আর সেই মেয়ে কিনা মায়ের কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিল। তাই মৃত্যুর পর লিনের আত্মা কোনোদিনই শান্তি পায়নি। আর সে চায় তার মা তাকে ক্ষমা করে দিক। ততক্ষণে উপরের ঘরের চেয়ারটা নড়তে শুরু করেছে। পুনরাবৃত্তি হচ্ছে লিনের মৃত্যুর সেই দৃশ্য। মুন তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, আর এর মধ্যেই ভেসে আসে লিনের মৃদু কণ্ঠে মা ডাক। সাহায্যের জন্য আত্মচিৎকার করছে সে। গোটা ঘরে যেন এক অদ্ভুত অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করে, যা হয়তো বোঝানোর ক্ষমতা কারোই নেই। অবশেষে নিজেকে আটকে রাখতে না পেরে লিনের মা উপরে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। এক গভীর নিঃশব্দ বোঝাপড়ার মাধ্যমে সেই যন্ত্রণাকে স্বীকার করে নেন।
এই নিঃশব্দ ক্ষমা আর সহানুভূতির স্পর্শে লিনের আত্মার ভেতরে জমে থাকা অপরাধবোধের বরফ গলতে শুরু করে। অবশেষে চোখের সেই অনন্ত শূন্যতার মধ্যে ধীরে ধীরে লিনের আত্মা বাতাসে মিলিয়ে যায়। লিন অবশেষে মুক্তি পেয়েছে, আর এটা একমাত্র সম্ভব হয়েছে মুনের কারণেই। সকাল হতেই তারা চলে যায় লিনের কবরে, ধূপ আর প্রার্থনার মাধ্যমে জানায় তার প্রতি কৃতজ্ঞতা, যেন সে স্বর্গপ্রাপ্তি লাভ করে। সবশেষে দুজন পড়ন্ত বিকেলে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। মুনের মনে তখন নির্মল প্রশান্তির হাসি। লম্বা জার্নির পর ঘুম ভাঙলে মুন দেখে ব্রিজের উপর ভয়াবহ যানজট। শত শত গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাসের ভেতরে বসে মুন বাইরের দিকে তাকিয়েছিল। লিনকে মুক্তি দেওয়ার পর তার মন থেকে যেন এক বিরাট বোঝা নেমে গেছে। ঠিক তখনই হঠাৎ করে গাড়ির কাঁচগুলো ঘোলাটে হয়ে আসে। মুন কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকাতেই তার শিরদাঁড়া বেয়ে নেমে আসে আতঙ্কের স্রোত। রাস্তার উপর দিয়ে গাড়ির ফাঁক দিয়ে হেঁটে আসছে তারা। একজন নয়, দুজন নয়, শত শত কালো ছায়া মূর্তি। সেই মৃত্যুর দূতেরা। তারা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ব্রিজের দিকে। তাদের কোনো শব্দ নেই, কোনো গন্তব্য নেই। শুধু এসে দাঁড়াচ্ছে এক একটা গাড়ির পাশে। মুনের চোখের সামনে যেন লিনের দেখা সেই অতীত আবার ফিরে আসে। এতগুলো ছায়ামূর্তি একসাথে আসার একটাই অর্থ, কোনো বিশাল ধ্বংসাত্মক মৃত্যু খুব কাছাকাছি অপেক্ষা করছে। সে আর স্থির থাকতে পারল না। বাইরে এসে দেখে অ্যাক্সিডেন্ট হয়ে একটা তেলের ট্রাক উল্টে পড়ে আছে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে সবাইকে ব্রিজ থেকে বের করে নিয়ে যেতে। সেখানে রয়েছে একাধিক মানুষ, কেউ নতুন কাপল, কেউ বাচ্চা, কেউ বয়স্ক, কেউ আবার পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছে। কিন্তু মুনের মাথায় একটাই জিনিস ঘুরছে, লিন যা করতে পারেনি তাকে সেটা করতেই হবে। সে চিৎকার করে সবাইকে সাবধান করতে শুরু করে, কিন্তু ব্যস্ততার মাঝে কেউ তার কথা শোনে না। কেউ তাকে পাগল ভাবে, কেউ বিরক্ত হয়। ডক্টর লো ছুটে আসেন তাকে থামাতে, কিন্তু মুন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর ঠিক তখনই তেলের ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি স্টার্ট দিতেই ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে রাস্তা। আগুন, ধোঁয়া, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া গাড়ির যেন মৃত্যুর বৃষ্টি হয়ে নেমে আসে ব্রিজের উপর। মুনের চোখের সামনে শত শত মানুষ জীবন্ত দগ্ধ হতে শুরু করে। আগুনের সেই নরক যন্ত্রণায় মানুষের হাহাকার মুনের কানের পর্দায় আছড়ে পড়তে থাকে। তখনই বিস্ফোরণের তীব্র ধাক্কায় উড়ে আসা কাঁচের টুকরোর আঘাত মুনের চোখে এসে লাগে। সে ছিটকে পড়ে রাস্তার এক ধারে। তার চোখের সামনে পৃথিবীটা এক লাল জ্বলন্ত গোলকে পরিণত হয়। তারপর সবকিছু ধীরে ধীরে তলিয়ে যায় এক নিশ্ছিদ্র অন্ধকারে। হাসপাতালে যখন মুনের জ্ঞান ফিরল, তখন তার চোখের উপর আবার সেই চেনা ব্যান্ডেজ। বিস্ফোরণের কাঁচের টুকরো চিরকালের মতো কেড়ে নিয়েছে তার দৃষ্টি। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তার চোখ বাঁচাতে পারেননি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুনের ভেতরে কোনো আক্ষেপ নেই, কোনো যন্ত্রণা নেই। পৃথিবীটা আবার হয়ে গেছে সেই পুরানো নিস্তব্ধ শান্তির অন্ধকার। সে তার নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে, আর সাথে পেয়েছে তার প্রিয় মানুষ ডক্টর লুকে, যার হাত ধরে এই অন্ধকারের চাদরে জড়িয়েই সে পার করে দেবে বাকি জীবনটা। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও না করে থাকেন। আর কমেন্টে জানান আপনার কাছে গল্পের কোন অংশটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগলো। দেখা হবে পরের গল্পে।